সমস্ত জায়গাতে হিন্দু এবং মুসলমান সাধারণ মানুষ শান্তিতে সহাবস্থান করতে চায়। আমি আগেও বহু আমার মুসলমান বন্ধু আছে, বান্ধবী আছে, তাদের বাড়িতে আমি অসংখ্যবার গেছি। আমেরিকায় গেছি, ভারতে গেছি, বাংলাদেশে না। বিজেপি হচ্ছে আরএসএস নামক হিটলারপন্থী হিংস্র ফ্যাসিস্ট শক্তির রাজনৈতিক ফ্রন্ট। রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা আছে বলেছিল শুভেন্দু। কটা রোহিঙ্গা খুঁজে পেয়েছে? মিথ্যে কথা। কোনো অস্ত্র নেই, সব অস্ত্র ফেল করে গেছে। একটাই অস্ত্র আছে, মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে, বিষ ছড়িয়ে, দাঙ্গা বাঁধিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করা। তারপর তো আবার ইভিএম আছে, ইভিএমে ওখানে যে কি জালিয়াতি করবে। শুভেন্দুকে বিজেপিই পছন্দ করে না। মিথ্যে কথা। এরা এই যে 15 লাখ টাকা করে ব্যাংকে জমা পড়বে বলেছিল অমিত শাহ, তারপরে বলছে ও তো জুমলা থা। এদের মতো নির্লজ্জ বেহায়া আর কেউ আছে? মুসলমানরা হচ্ছে আরএসএসের জন্মলগ্ন থেকে আরএসএসের ঘোষিত শত্রু। মুসলমান, খ্রিস্টান এবং সোশ্যালিস্ট আরএসএস, এবং আরএসএস হচ্ছে বিজেপির আসল ড্রাইভিং ফোর্স। প্রথম কথা, বাঙালি অসাম্প্রদায়িক জাতি। হ্যাঁ, বাঙালি হিন্দু মুসলমানের বিদ্বেষে, ঘৃণাতে বিশ্বাস করে। বিজেপির দুর্নীতির কাছে তৃণমূলের দুর্নীতি কিছুই না। বিষ ছড়ানো ছাড়া ওদের আর কোনো উপায় নেই। ওরা অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিজেপি ব্যর্থ। আজকে একই ব্যাপার। হুমায়ুন তো বিজেপির সঙ্গে এখন একসঙ্গে কাজ করছে, নৌসাদ কাজ করছে সিপিএম এর সঙ্গে, হুমায়ুন সেলিমের সঙ্গে মিটিং করে এসেছে, আর বিজেপি আর সিপিএম একসঙ্গে কাজ করছে যাতে মমতাকে যে কোনো মূল্যেই হোক টেনে নামানো যায়। আগামী 26-এর নির্বাচন বাঙালি নাকি বিজেপি, কোন দিকে গড়াচ্ছে হাওয়া? দেখো, আমি যখন এখানে আসি আমি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বেড়াই। হ্যাঁ, আমি এবারে এই 2 দিন আগে আমি নদিয়া থেকে ফিরে এলাম। হ্যাঁ, আমার খুব চিরকাল পলাশী দেখার ইচ্ছে ছিল, তা আমার কখনো সম্ভব হয়নি। এবারে আমি গেলাম। আমার এক খুব প্রিয় ছাত্র আছে, তার নাম হচ্ছে জিনিয়াস আহমেদ শেখ। সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল ট্রেনে করে। এবারে তার বাড়ি থেকে মোটর বাইকের পেছনে বসিয়ে আমাকে পলাশী ঘুরিয়ে দিল। আমি যেখানে ইংরেজরা নদীপথে ভাগীরথীর ক্রস করে তারা পলাশী আক্রমণ করেছিল, সেই জায়গাটা, সেই নদীটা দেখে এলাম, মানে সেই জায়গাটা দেখে এলাম। এদিকে নদিয়া, ওদিকে মুর্শিদাবাদ। হ্যাঁ, তো এইগুলো না আমার মনের মধ্যে একটা বিরাট মানে দুঃখের কারণ। আমি যখন ভাবি যে বাংলাটা কি ছিল, একটা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে একটা মানে সমৃদ্ধ, সম্পদশালী, একটা ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানে হিন্দু এবং মুসলমান তারা নিজেদের মধ্যে একসঙ্গে বসবাস করতো। দেখো, এই যে পলাশীর যুদ্ধ হয়েছিল, পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার সবচাইতে কাছের সেনাপতি কারা ছিল? মোহনলাল আর মীর মদন, দুজন হিন্দু সেনাপতি। তারা সিরাজের জন্য প্রাণ দিয়েছিল। তারা ছিল সিরাজউদ্দৌলার সবচাইতে বড় সেনাপতি, হ্যাঁ, সেনাধ্যক্ষ। তো এইটা হচ্ছে বাংলার ইতিহাস। এই যে আমি জিনিয়াসের বাড়িতে গেলাম, একটা কি সুন্দর একটা পরিবার, এবং বলছি, আমি নাম করে বলছি আর কি, এই কারণে বলছি যাতে লোকে বুঝতে পারে। কারণ যারা মুসলমানদের সম্পর্কে সবসময় খারাপ কথা বলে। আপনি একজন হিন্দু ব্রাহ্মণ হয়ে একজন মুসলমানের বাড়ি চলে গেলেন? কেন যাব না? তুমি আমার বাড়িতে এসছো কেন? তুমি তো আকরামুল বাগানি, তোমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে কেন এসছো ব্রাহ্মণের বাড়িতে? আপনি তো এগুলো মনে করেন না। কেউ মনে করে না, এগুলো বিষ ঢুকিয়ে দিচ্ছে, বুঝলে? আমি যেটা কেন এই গল্পটা বলছি, কারা এই বিষগুলো ঢোকাচ্ছে? এই বিষটা ঢুকছে উগ্রপন্থীরা। উগ্রপন্থী মানে হচ্ছে একদিকে হিন্দুত্ববাদীরা, আরএসএস, বিজেপি, আরেকদিকে হচ্ছে এই উগ্রপন্থী ইসলামীরা। এরা হচ্ছে, এবং এরা কিন্তু একসঙ্গে কাজ করে, যেটা অনেকেই জানে না। এদের মধ্যে কিন্তু গোপনে যোগাযোগ আছে। না, ভারতে কি এমন কোনো উগ্রবাদী মুসলিমদের কথা শুনেছেন যারা এই ধরনের উস্কানি দিয়ে, মানে হিন্দুদের বাড়ি যাবো না, হিন্দুদের সঙ্গে সম্পর্ক রাখবো না, এমন কথাবার্তা বলে? আরএসএস টাইপের কোনো সংগঠন? হ্যাঁ হ্যাঁ, আছে, অনেক আছে। আমার কথা হচ্ছে, শোনো, আমাকে এটা অনেকেই বলে, হ্যাঁ আপনি সবসময় খালি মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, আপনি সবসময় খালি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলেন, আপনি তো উগ্রপন্থী ইসলামীদের বিরুদ্ধে কোনো কথা বলেন না। না না, আমি বলি, আমি তোমার সামনে বলছি, তোমার দর্শকদের জন্য আমি বলছি, মানে যারা আমাকে চেনেন, আমি তাদের জন্য বলছি। আজকে তোমাকে যদি উগ্রপন্থী আরএসএস, বিজেপি, বজরং দল, এবিভিপি, বিশ্ব হিন্দুর মোকাবিলা করতে হয়,
তোমাকে ঠিক সেই একই সঙ্গে উগ্রপন্থী ইসলামীদের মোকাবিলা তোমাকে করতে হবে এবং সমানভাবে চ্যালেঞ্জ করতে হবে, নইলে তো হিপোক্রেসি হয়ে যাবে। কারণ দুটোই সমান ক্ষতিকর, সমান ক্ষতিকর। আজকে সাধারণ, আমি কেন তোমায় এই জিনিয়াস আহমেদের গল্পটা বলছি, কারণ আজকে আমি নিজের চোখে আমি আগেও বহু আমার মুসলমান বন্ধু আছে, বান্ধবী আছে, তাদের বাড়িতে আমি অসংখ্যবার গেছি। আমেরিকায় গেছি, ভারতে গেছি, বাংলাদেশে গেছি, প্যালেস্টাইন, জর্ডান, আমি নিজে, ইসরায়েল আমি নিজে ঘুরে দেখে এসেছি। হ্যাঁ, আমার হাজারটা আমার মুসলিম বন্ধু আছে। আর আমেরিকাতে তো মানে কত দেশের মুসলমান যে আমার ব্যক্তিগত বন্ধু হয়েছে। আমার একটা বই আছে, তোমায় বলা হলো না, আপনি কি দেশদ্রোহী বলে একটা বই আছে, এটা RBE বলে একটা, অমর্ত্য রায় হচ্ছে প্রকাশক, তারা পাবলিশ করেছিল। তাতে আমি বলেছি যে কত দেশের মুসলমানের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে ব্যক্তিগত। আমার মিশরের মুসলমানের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত পাকিস্তান তো আছেই, ভারত পাকিস্তান বাংলাদেশ তো আছেই, অসংখ্য মুসলিম বন্ধু হয়েছে আমার। ধরো তোমার, আমি বলছি ক্যানাডার মুসলমান বন্ধু আছে। আচ্ছা, আমার ধরো তোমার, আমি যখন PhD স্টুডেন্ট ছিলাম, আমার সেনেগালের মুসলমান বন্ধু ছিল, আমার আইভরি কোস্টের মুসলমান বন্ধু ছিল, ও সুদানের বন্ধু ছিল, সুদান, ইথিওপিয়া, কেনিয়াতে দুদিন আগে ঘুরে এলাম। হ্যাঁ, তো আমি সারা পৃথিবীতে তো মুসলিমদের দেখলাম এবং আমাদের নিজেদের দেশের মুসলিমদেরকে খুব কাছ থেকে দেখলাম। হ্যাঁ, আমি যে শুধু জিনিয়াস আহমেদ বা তার ফ্যামিলিকে দেখলাম তা তো নয়, আমি তো নদিয়ায় গেলেন, তার আগে তো উত্তরবঙ্গে গেলেন। উত্তরবঙ্গে গেলাম। সমস্ত জায়গাতে হিন্দু এবং মুসলমান সাধারণ মানুষ শান্তিতে সহাবস্থান করতে চায়। তারা কেউ কারোর সম্পর্কে তাদের কোনো ঝগড়াঝাটি নেই। আমি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছি। আমাদের কামরাতে আমি যে ট্রেনে করে যাচ্ছিলাম, লালগোলা প্যাসেঞ্জার, কয়েকজন মুসলিম যাচ্ছে, তার পাশে দুজন হিন্দু মহিলা শাঁখা সিঁদুর পরা, তারা কি সেফটি, নিশ্চিন্তে ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। আরে এগুলো হচ্ছে বিষ ছড়ানো, বুঝতে পারছো? এগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে মুসলিমদের সম্পর্কে একটা ভুল ধারণা সৃষ্টি করা, এবং যারা সেই ধারণার সৃষ্টি করছে তারা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য করছে। তারা একজনও মুসলমানকে চেনে না, একজন মুসলমানের বাড়িতেও কখনো যায়নি, একজন মুসলমানের বাড়িতে কখনো রাত কাটায়নি, কারোর সঙ্গে বসে খায়নি, কারোর ছেলেটা বা মেয়েটা তারা কোন স্কুলে পড়ে, কোন কলেজে পড়ে, তাদের ভবিষ্যৎ জীবনের স্বপ্ন কী, সেই নিয়ে একটা কথা তারা কোনোদিনও বলেনি। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে, একদল ইচ্ছাকৃতভাবে বিষ ছড়াচ্ছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যে, আর বাকি বোকাগুলো কিছু না বুঝে সেইগুলো গোগ্রাসে গিলছে, সেগুলো বিশ্বাস করছে, কিন্তু তাদের নিজেদের একজনও মুসলমান বন্ধু নেই। এটা হচ্ছে সবচাইতে বড় হিপোক্রেসি। তুমি যদি মুসলমানদের সম্পর্কে তুমি যদি খারাপ কথা বলো, তুমি জেনে বলো, তুমি আমাকে একটা উদাহরণ দাও যে আমি এই মুসলমান ব্যক্তিকে চিনি, তার মানে কি মুসলমানদের মধ্যে কেউ খারাপ নেই? তা তো নয়। মুসলমানদের মধ্যে গুন্ডা, বদমাস, ক্রিমিনাল সবই আছে, প্রশাসন দেখবে। কিন্তু তা বলে তুমি একটা ধর্মকে তুমি কখনো এরকমভাবে একটা মানে দাগিয়ে দিতে পারো না। হ্যাঁ, বা তাদের সম্পর্কে মিথ্যে কথা বলা, যে তাদের প্রত্যেকের নাকি 4টে করে বউ আছে, তাদের প্রত্যেকের নাকি অসংখ্য ছেলে মেয়ে, তাদের জন্য নাকি আজকে একটা জায়গাতেও দেখতে পাইনি। দেখতে পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো জানি, আমায় বলার দরকার নেই, কিন্তু আমি বলছি যারা জানে না তাদেরকে জানাতে হবে, এবং খুব সেটাকে জানাতে হবে কোনো ঝগড়াঝাটি করে নয়, জানাতে হবে খুব ভালো করে তাদেরকে বুঝিয়ে, যে দেখো ভাই, তুমি যে মুসলমানদের সম্পর্কে এই কথাগুলো বলছো, তুমি নিজে কজন মুসলমানকে তুমি চেনো? আচ্ছা, এই শান্তির বাংলাতে একদিকে যেমন বিজেপি আর একদিকে হুমায়ুন নওশাদের মতো দল, কি বলবে? ওই এরা একই ব্যাপার। হুমায়ুন তো বিজেপির সঙ্গে এখন একসঙ্গে কাজ করছে, নৌসাদ কাজ করছে CPM এর সঙ্গে, হুমায়ুন সেলিমের সঙ্গে মিটিং করে এসেছে, আর বিজেপি আর CPM একসঙ্গে কাজ করছে, যাতে মমতাকে যে কোনো মূল্যেই হোক টেনে নামানো যায়। এদের সম্পর্কে কি আমি বলবো বলো? এরা মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু আমি একটা কথা বলছি, আজকে বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে কিন্তু লক্ষ্য করে দেখবে যে সীমান্তবর্তী যে জেলাগুলো আছে বাংলাদেশে, সেগুলোর মধ্যে অনেকগুলো জায়গাতে কিন্তু জামাতরা জিতেছে। এটা একটা খুব, জামাতরা যেহেতু ক্ষমতা দখল করতে পারেনি, সেই হিসেবে নাকি বিজেপি লস হয়ে গেল, অনেকে বলছে। বিজেপির জামাত জিতলে নাকি বিজেপি এখানে লাভবান হতো। জামাত কোনোদিনও জিততে পারতো না,
কিন্তু এই যে সীমান্তবর্তী এলাকাগুলো জিতেছে, আজকে দেখো, আজকে জামাত 70টা 68টা সিট পেয়েছে, যেটা জীবনে কোনোদিনও বাংলাদেশের মতন জায়গাতে জামাত ইসলামী কোনোদিনও মানে পাওয়ার কোনো আপনার আমেরিকাতে যে বাংলাদেশিরাও তো আছে, তাদের সঙ্গে আপনার পরিচয় আছে? অসংখ্য অসংখ্য। আমি তাদের সঙ্গে সেই 11ই সেপ্টেম্বরের মর্মান্তিক ঘটনার পর আমি একসঙ্গে তাদের সঙ্গে কাজ করে যাচ্ছি। তাদেরকে কতজনকে আমি জেল থেকে বাঁচিয়েছি। আমি তো রাস্তায় নেমে আমি তো ইমিগ্রেন্ট অধিকার রক্ষার আন্দোলনে কাজ করতাম, যখন নিরীহ নিরস্ত্র মানে একেবারে শান্তিপ্রিয় মানুষদের, মুসলমানদেরকে বাড়ি থেকে রাত্রিবেলায় FBI টেনে টেনে নিয়ে যাচ্ছিল বন্দুক দেখিয়ে। আমি তাদেরকে সঙ্গে সঙ্গে আমি আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, আমি তখন একটা ন্যাশনাল অর্গানাইজেশনের লিডার হিসেবে কাজ করতাম, আমি তাদের সঙ্গে জেলে জেলে গেছি। দোভাষী, তারা ইংরেজি বলতে পারে না, তাদের সঙ্গে দোভাষীর কাজ করেছি, জাজের সঙ্গে কথা বলেছি, উকিল, নানান রকম মানবাধিকার সংগঠনের সঙ্গে কথা বলেছি, তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছি। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, এই সমস্ত বড় বড় নামকরা সমস্ত মানবাধিকার সংগঠনগুলো আছে, তাদের সঙ্গে একসঙ্গে আমি কাজ করেছি, তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছি। শিখদের ওপর অত্যাচার হচ্ছিল, মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছিল, আরবদের ওপর অত্যাচার হচ্ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী আর বাংলা বলছে যে পশ্চিমবাংলার ওদিকে যেমন বাংলাদেশের জামাত, পশ্চিমবাংলার জামাত হলো তৃণমূল, এরা জিতলে হিন্দু শূন্য করে দেবে বাংলায়। শোনো, এছাড়া ওদের আর কিছু বলার নেই। বিষ ছড়ানো ছাড়া ওদের আর কোনো উপায় নেই। ওরা অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিজেপি ব্যর্থ। আজকে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেক বছর, 12 বছরে 24 কোটি চাকরি হওয়ার কথা ছিল, একটা চাকরি হয়নি। সমস্ত কলকারখানা আমাদের দেশে সমস্ত একদম মানে ধুঁকছে। তোমার ধরো এই যে নোটবন্দির ফলে, GSTর ফলে কত মানুষের কত বড় বড় ক্ষতি হয়েছে। কোভিডে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে মোদিদের গাফিলতির জন্য। থালাবাটি বাজাতে বলেছিল, ঘন্টা বাজাতে বলেছিল। কিছু মানুষ তো শুধু রাজ্যের দুর্নীতি নিয়ে বলে, কেন্দ্রের দুর্নীতি নিয়ে কিছু বলে না, কারণ তাদের বক্তব্য যে আমরা বাংলায় থাকি, বাংলা নিয়ে বলবো। বাজে কথা। বাংলার দুর্নীতি, আমি তো বাংলার দুর্নীতি সমর্থন করছি না। আমি তো তৃণমূল করি না, আমি কোনো পার্টি করি না। এটা হচ্ছে আমার সবচাইতে বড় শক্তি। আমি কিন্তু আমি তৃণমূলের মুখের ওপর আমি বলেছি, আমার ফেসবুকে দেখবে আমার লেখা আছে যে তৃণমূলের যে সমস্ত তৃণমূলের সবাই তো চোর নয়, কিন্তু তৃণমূলের এই 15 বছর ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে তার ভেতরে অনেক আজে বাজে এলিমেন্ট ঢুকে গেছে, এবং তারা ওই ক্ষমতার সুযোগ নিয়ে তারা পেটমোটা হয়েছে। হ্যাঁ, হয়তো একটা মানে সাইকেলে করে রাস্তা দিয়ে যেত, সে আজকে একটা বিরাট 2-3টে গাড়ি হাঁকাচ্ছে। হ্যাঁ, কেউ হয়তো একটা ছোট্ট ভাঙা বাড়িতে থাকতো, তার এখন 3টে 4তলা বাড়ি। তো এই সমস্ত জিনিসগুলো তো তৃণমূলের সময় হয়েছে, এগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু তৃণমূলের যদি কেউ সারা ভারতের নিরিখে, বিজেপির দুর্নীতির নিরিখে তৃণমূলের বিচার করে, তাহলে বিজেপির দুর্নীতির কাছে তৃণমূলের দুর্নীতি কিছুই না। এটা আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু তার মানে এই নয় যে কম দুর্নীতি হলেও সেটাকে সমর্থন করতে হবে। সমর্থন আমি করছি না। কিন্তু বাংলায় বিজেপিকে আটকাতে আপনি কি বলবেন, মানে বাঙালিরা কি চাইছে বলে মনে হচ্ছে আপনার? আমি বলছি, বাঙালিদের মধ্যে যে উচ্চ বর্ণের আপনি কিন্তু, আমি স্যার বলি, আপনি যেমন উচ্চ বর্ণের বাঙালি, শিক্ষিত বাঙালি, বুদ্ধিজীবী বাঙালির সঙ্গে মিশেছেন, গ্রামের গরিব বাঙালির সঙ্গেও কিন্তু মিশেছি তো। কি চাইছে বাঙালি? গরিব বাঙালি চাইছে তৃণমূল ক্ষমতায় আসুক, কারণ গরিব বাঙালি ভীষণভাবে উপকৃত। গরিব বাঙালি যারা হাতে তাদের একটা পয়সা ছিল না, আজকে তারা প্রত্যেকে তাদের হাতে একটু 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 করে পয়সা আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, স্বাস্থ্যসাথীর মেডিকেল কার্ড আছে। হ্যাঁ, তাদের কন্যাশ্রী একটা রেভলিউশনারি বৈপ্লবিক একটা প্রজেক্ট। কন্যাশ্রীর ফলে ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দিত জোর করে, সেগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এগুলো লোকে জানে না। তারপরে কারণ শিক্ষিত এই উচ্চবিত্ত বাঙালি গরিব মানুষের খোঁজ রাখে না, তাদের জীবন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা কোনোদিন, আমি দেখেছি লক্ষ্মীকান্তপুর লোকালে বা ক্যানিং লোকালে বা বারুইপুর লোকালে এই সমস্ত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি তারা কোনোদিনও চড়েনি। তারা জানে না যে গরিব মানুষ কিভাবে বেঁচে আছে। আজকে শোনো, এগুলো তো আমার বই পড়ে করতে হয় না। আজকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনি কি চড়েছেন লোকাল ট্রেন? আমি সবসময় চড়েছি। আমি তো সুন্দরবনে কলেজে 4 বছর শিক্ষকতা অধ্যাপনা করেছি।
আমি তো ক্যানিং লোকালে প্রত্যেক সপ্তাহে একবার যেতাম, একবার আসতাম, একবার যেতাম, একবার আসতাম। এই দুদিন আগেই আমি আমার বাড়িতে যে দিদি আমার দেখাশুনো করেন, জয়নগরে তার বাড়ি, আমি তার বাড়িতে তোমার লক্ষ্মীকান্তপুরে আমি লোকালে চেপে আমি গেছি। হ্যাঁ, মানুষ বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। মিডিয়া দেখে আমি কথা বলি না, মিডিয়া দেখে আমি কথা বলি না, আমার বাস্তব অভিজ্ঞতা চাই। যে আবার যে যুবসাথী চালু করেছে, প্রত্যেকটা মানুষের হাতে সামান্য 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 কিছু পয়সা আছে, কি 1000 টাকা, 2000 টাকা, 1500 টাকা মানুষের হাতে আছে। এইটা এই শিক্ষিত রবীন্দ্র সত্যজিৎ ভক্ত বাঙালিরা এর খবর রাখে না যে এটা তাদের কাছে কত বড় একটা প্রাইজ। তারা মানে বেঁচে গেছে। বিধবা ভাতা, আমি বলছি তোমাকে, বিধবা ভাতা আমি ব্যক্তিগত কথা বলছি, বয়স্ক ভাতা, প্রণাম প্রকল্প, আমি একটা ব্যক্তিগত কথা বলছি। আমি এগুলো নর্মালি বলি না, কিন্তু এগুলো বলছি এই কারণে যে মানুষের জানা দরকার। আমার এক মাসি আছে, সে একদম পঙ্গু হয়ে পড়ে আছে, শেষ জীবনে, 80-82 বছর বয়স। তাকে যে মহিলা দেখাশুনো করে, হ্যাঁ, সে বিধবা। আমি জানতাম না, খুব কম বয়স, হ্যাঁ, 35-40 বছর বয়স হবে, সে বিধবা। তা আমি একদিন কথায় কথায় বলছি, সে বলছে, আমি বলছি যে তুমি কাকে ভোট দেবে? আমি 24-এর নির্বাচনের সময় যখন এসেছিলাম, বলছে আমি তো তৃণমূলকে ভোট দেবো। হ্যাঁ, আমি বলছি কেন তুমি তৃণমূলকে ভোট দেবে? বলছে আমি তৃণমূলের সময় আগের চাইতে অনেক ভালো আছি। আমি বললাম তুমি কেন আগের চাইতে ভালো আছো? বলছে দেখুন, আমার আগে হাতে এই যে কাজটা করি, হাড় ভাঙা খাটুনি, হ্যাঁ, এর বাইরে আমার হাতে কোনো পয়সা থাকতো না। হ্যাঁ, আমার একটা পয়সা আমার হাতে থাকতো না। এখন আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডারও আছে 1000 টাকা করে, আবার আমি 1000 টাকা বিধবা ভাতা পাই। বলছে এই 2000 টাকা থাকার জন্য আমি বেঁচে গেছি, আমায় কোনোদিনও কারোর কাছে হাত পাততে হয় না, কারোর কাছে আমাকে ধার করতে হয় না, আমি একদম বেঁচে গেছি। এই 2000 টাকা যে আমার জীবন কিভাবে বাঁচিয়ে দিয়েছে দাদা, আমি আপনাকে। বিজেপি আসলে তো আরো বেশি দেবে বলছে। বিজেপি তো কালোটা, প্রথম কথা বিজেপি কালো টাকা দেবে। বিজেপি তো বিহারে বলেছিল মেয়েদের 10,000 টাকা করে দেবে ভোটের ঠিক আগে, ভোটে জেতার পরে টাকা ফেরত চাইছে। এদের মতন বদমাশ আর কেউ আছে? মিথ্যে কথা বলছে। আর এই যে কালো টাকা নিয়ে দেশ থেকে যে কোটি 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 টাকা নিয়ে সব গুজরাটি বেনিয়ারা পালিয়ে গেছে, বলেছিল তাদের সবাইকে নাকি ধরে আনবে, কালাধান ওয়াপস করেঙ্গে। কালাধান কটা ওয়াপস হয়েছে তুমি আমায় বলতে পারো? চ্যালেঞ্জ করছি আমি, কটা কালাধান ওয়াপস হয়েছে? বলেছিল যে 50 দিন আমায় টাইম দাও, মোদি বারবার করে বলেছে, রেকর্ড আছে, 50 দিন আমায় টাইম দাও, আমি গ্যাসের দাম কমিয়ে দেবো, তেলের দাম কমিয়ে দেবো, ওষুধের দাম কমিয়ে দেবো। প্রত্যেকটা জিনিসের দাম 3 গুণ বেড়ে গেছে। মিথ্যে কথা। এরা এই যে 15 লাখ টাকা করে ব্যাংকে জমা পড়বে বলেছিল অমিত শাহ, তারপরে বলছে ও তো জুমলা থা। এদের মতো নির্লজ্জ বেহায়া আর কেউ আছে? মিথ্যে কথা বলছে। নেতারা তো মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বলছে আমরা আসলে লক্ষ্মীর ভান্ডার 5000 দেবো, কেউ বলছে 10,000 দেবো, কৃষকদের দেবো, প্রচুর দেবো। যেখানে ক্ষমতায় আছে সেখানে কি দিয়েছে? রাম মন্দির করে দিয়েছে। রাম মন্দির করে দিয়েছে, সেখানেও হেরে গেছে। মুসলমানদের তারা করছে সে রাম মন্দির উত্তরপ্রদেশের মতো জায়গায় বিজেপি হেরে ভূত হয়ে গেছে। লোকে এত বোকা না, লোকে এত বোকা না। ওই জন্যে সহজ পথে হারাতে পারবে না বলে এসআইআর করছে। ওর সঙ্গে আবার এসআইআর যোগ আছে। অফকোর্স যোগ আছে। এসআইআরটা করছে কেন? এই আজকে পশ্চিমবঙ্গে করছে কেন? পশ্চিমবঙ্গে আলাদা মাপকাঠিতে হচ্ছে। মানুষকে একেবারে নির্যাতন করে একেবারে শেষ করে দিচ্ছে, পাগল হয়ে যাচ্ছে মানুষ। কত লোক, 100 জনের বেশি মানুষ এসআইআরের জন্য মারা গেছে। তার বিচার কে করবে? এই মানুষগুলো কি দোষ করেছিল যে তাদেরকে এরকমভাবে ভয়ঙ্কর রকম উৎকণ্ঠায় তাদের চাপে ফেলে, হ্যাঁ, তাদের মানসিকভাবে একেবারে বিপর্যস্ত করে দিয়েছে এমনভাবে যে তারা হয় মারা গেছে, নয় তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এর জবাব তাদের দিতে হবে। সেটা মুসলমানরা লুঙ্গি পরে ঢুকে যাচ্ছে বর্ডার থেকে। মুসলমানরা লুঙ্গি পরে কটা খুঁজে বার করেছে? রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা আছে বলেছিল শুভেন্দু, কটা রোহিঙ্গা খুঁজে পেয়েছে? মিথ্যে কথা ঝুড়ি। এদের মুখে কিছু আটকায় না, এরা ভোটে যেতে। আর এক এক রাজ্যে এক এক রকম কথা বলছে। আসামে হিন্দুদেরকে ডিটেনশন সেন্টারে ঢুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ওখানে তোমায় কিছুদিন আগে আমি বলেছিলাম, ওই যে হিমন্ত বিশ্ব শর্মা মেশিন গান নিয়ে সে দেখাচ্ছে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক মুসলমানদেরকে গুলি করে মারবে। সুপ্রিম কোর্ট বলেছে যে ঠিক আছে এটা ভুল, তবে বলে ওর নামে কোনো এফআইআর হবে না। আশ্চর্য ব্যাপার। আজকে তুমি দেখো, এটা যদি আজকে একটা মুসলমান বলতো, বা এটা যদি আজকে রাহুল গান্ধী বলতো, বা কংগ্রেসের কোনো নেতা বলতো, এই গদি মিডিয়া এরা একেবারে মানে, বা তৃণমূলের কেউ বলতো, তাহলে কি হতো রিয়াকশনটা? আজকে একটা মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের খুনের হুমকি দেওয়ার পরে। ভাবা যায়?
মানুষ বিচার করবে, মানুষ জানে। ওই বিশ্বের মিডিয়া কভারেজ করেছে এটাকে, করবেই তো। আরে বাবা, আমি তো শোনো, আমি আমেরিকায় থাকি, মোদি টদি এদের আমেরিকাতে এই কতগুলো ইন্ডিয়ান, যারা মোদিপন্থী ইন্ডিয়ান আছে, যারা কোনো খবর রাখে না, দেশে আসে না, হ্যাঁ, ওখানে বসে বসে ওই কেবল টিভি দেখে তারা ভাবে যে ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে গেছে, কোনো খবরই রাখে না দেশের। আমেরিকাতে তারা ছাড়া মোদি টদি এদের কোনো ইমেজ নেই ভাই, আমি তোমায় বলছি, কোনো ইমেজ নেই, কিচ্ছু নেই। আর এই বাণিজ্য চুক্তিতে মোদি যেভাবে শুয়ে পড়েছে ট্রাম্পের সামনে, মানে এতে যেটুকু বা প্রেস্টিজ ছিল সেটাও গেছে। আচ্ছা, আপনি আমেরিকা থেকে পশ্চিমবাংলায় এসে কয়েক মাস আছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তো গ্রামে গ্রামে গিয়ে বা শহরের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে কি বুঝলেন? মানে মোদি বাংলাকে কি দিয়েছে আর মমতা বাংলাকে কি দিয়েছে? মমতা অনেক অনেক বেশি দিয়েছে, মোদি কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। আজকে এই যে একটার পর একটা বাজেট এতগুলো বছর ধরে বেরোলো, তো পশ্চিমবঙ্গ কি পেল? বরং পশ্চিমবঙ্গের যে তোমার মনরেগার টাকা, সেইটা পর্যন্ত আটকে রেখে দিয়েছে, সেটা পর্যন্ত দেয়নি। পশ্চিমবঙ্গের একটা পূর্ণমন্ত্রী নেই, ক্যাবিনেট মন্ত্রী নেই, পূর্ণমন্ত্রী যাকে বলে। এতগুলো বছর ধরে এরা ক্ষমতায় আছে। মুসলিমরা বিজেপির ঘোষিত শত্রু, কিন্তু বাঙালিদের অপরাধ কি? বাঙালি না, বাঙালিরাও তো মুসলিম, হিন্দু মুসলিম, বাঙালি নয়। এইটা আরেকটা মানুষ ভুল করে যে বাঙালি আর মুসলিম এটা কোনো ভাগ হয় না। 70% দুই বাংলা মিলিয়ে 70% বাঙালিই তো মুসলমান। মুসলমান বাঙালিরাই তো বাংলার ভাষার জন্যে বাংলাদেশে এই 21শে ফেব্রুয়ারি আসছে, দুদিন পরে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের কথা বলতে হবে। এই ভাষা দিবসে 21শে ফেব্রুয়ারি 1952-তে ঢাকাতে যে 5 জন ভাষা শহীদ হয়েছিলেন, যাদের পুলিশ গুলি করে মেরেছিল, কেবলমাত্র তারা বাংলা ভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন। 5 জনই মুসলমান, 5 জনই মুসলমান। আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যত মানুষ প্রাণ দিয়েছেন বেশিরভাগ মুসলমান। কিন্তু বিদেশ থেকে রাষ্ট্রনায়করা আসলে, মুসলমান আসলে মোদিজি যান বুকে জড়িয়ে ধরে। ভারতের মুসলিমদের পিটিয়ে হত্যা, এটা হিপোক্রেসি না বলো? দ্বিচারিতা নয়? এর থেকে বড় দ্বিচারিতা কি হতে পারে? আজকে সৌদি আরবিয়ার শেখকে তো উনি তো সবাইকেই বুকে জড়িয়ে ধরেন, মানে কি মুসলিমদের মারবে কেন এদের লোকজন? কারণ ওরা তো মুসলিমরা ওদের ঘোষিত শত্রু। আর বিজেপিকে যে সংগঠন চালায়, অনেকবার বলেছি, আবার বলছি, দানবের পেটে 2 দশক পড়ে নিও, মুসলমানরা হচ্ছে আরএসএসের জন্মলগ্ন থেকে আরএসএসের ঘোষিত শত্রু। মুসলমান, খ্রিস্টান এবং সোশ্যালিস্ট আরএসএস, এবং আরএসএস হচ্ছে বিজেপির আসল ড্রাইভিং ফোর্স, চালিকা শক্তি। আরএসএস ছাড়া বিজেপির কোনো অস্তিত্ব নেই। আগে ছিল জনসংঘ, এখন বিজেপি। মোদিও আরএসএস, শাহও আরএসএস, গডকরিয়া আরএসএস, ওই তোমার এই যে রাজনাথ সিংও আরএসএস, আগেকার দিনে বাজপেয়ীও আরএসএস, আদবানিও আরএসএস, নানাজি দেশমুখ আরএসএস, অরুণ জেটলি আরএসএস, সবাই আরএসএস। আরএসএস থেকে বিজেপিতে এদেরকে পাঠানো হয় কাজ করার জন্য। যেমন আমার বাবাকে, জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বেনারসে আরএসএস থেকে গান্ধী হত্যার পরে জেলে কিছুদিন থাকলেন বাবা, সব গেল আমাদের, দারিদ্রে বাকি জীবন কাটলো। বাবাকে ওরা পাঠিয়েছিল ওয়েস্ট বেঙ্গলে জনসংঘ শুরু করতে। আমি সেই সময় হাত ধরে বাবার সঙ্গে জনসংঘের ওই মুরলীধর সেন লেনের অফিসে 1000বার গেছি। আমি সবাইকে চিনতাম, আমার ছবি আছে। 5 বছর না 6 বছর বয়সে আমি জনসংঘের প্রাদেশিক সম্মেলনে, আমি বাচ্চা ছেলে, আমি বসে আছি, চারপাশে সব বড় বড় আর জনসংঘের নেতা। সেই সময় থেকে আমি এদের চিনি। আচ্ছা, একটা সময় ছিল বাংলায় সিপিএম, তৃণমূল, বিজেপি, আইএসএফ, অমুক। এখন বাঙালি ভার্সেস বিজেপি লড়াইটা কেন? বাঙালি ভার্সেস কারণ বিজেপি হচ্ছে বাঙালি বিদ্বেষী। বিজেপি বাঙালিদেরকে পছন্দ করে না। বিজেপি বাঙালিদের কেন পছন্দ করে না? কারণ বাঙালিরা হচ্ছে একটা উদারমনা জাতি। প্রথম কথা, বাঙালি অসাম্প্রদায়িক জাতি। হ্যাঁ, বাঙালি হিন্দু মুসলমানের বিদ্বেষে, ঘৃণাতে বিশ্বাস করে না। আমাদের নজরুল ইসলাম, আমাদের লালন শাহ, আমাদের সিরাজ শাহ, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নেতাজি সুভাষ, আমাদের রামমোহন রায়, আমাদের বিদ্যাসাগর, আমাদের যত বড় বড় আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ বোস, প্রত্যেকে মানে তাদের অসংখ্য মুসলমান তাদের বন্ধু ছিল এবং বন্ধুদের সঙ্গে তারা কাজ। সত্যেন্দ্রনাথ বসু ঢাকা ইউনিভার্সিটির আচার্য ছিলেন, উপাচার্য ছিলেন। হ্যাঁ, এরা কোনোদিনও কেউ হিন্দু মুসলমান লাইনে কেউ কখনো ভাবিনি। সাংবাদিক গৌতম রায় আমাদেরকে ইন্টারভিউ দিতে গিয়ে বললেন যে বিজেপি বাঙালিকে সাম্প্রদায়িক করতে পারছে না, এটা বিজেপির বিরাট ব্যর্থতা।
কেন পারছে না? এবং বলছে হিন্দু ভোট বলে কিছু হয় না। হয় না, কেন হয় না? কেন হয় না? এটা আজকে নতুন হয়নি, এটা সেই ভগবান শ্রী চৈতন্যদেবের আমল থেকে চলে আসছে, যেখানে তিনি উঁচু জাত নিচু জাতের মধ্যে বিভেদ সম্পূর্ণ একদম মুছে দিয়েছিলেন। সেই মহাপুরুষকে আমরা আজকে প্রণাম করি। আমরা আজকে রাজা রামমোহন রায়কে প্রণাম করি, যিনি প্রথম সতীদাহ প্রথা রদ করেছিলেন। এই বিজেপি RSS এখনও বলে যে সতীদাহ প্রথা নাকি ভালো ছিল, আর রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশ এজেন্ট ছিলেন। কত বড় এদের ঔদ্ধত্য, মানে কল্পনা করা যায় না। এদের মতন খারাপ লোক বাঙালি বিদ্বেষী আর কে আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এরা পছন্দ করে না, কারণ তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। এরা এত ভয়ঙ্কর গোঁড়া রক্ষণশীল, তো এরা ওই সমস্ত কোনো রকম সামাজিক মানে রিফরমেশন যাকে বলে চায় না। বিজেপি এবং মিডিয়ার একটা অংশ বারবার প্রচার করছে, প্রথমেও বলেছিলাম যে পশ্চিমবাংলায় তৃণমূল যদি আবার যেতে হিন্দু শূন্য হয়ে যাবে। এই প্রচার কেন? তৃণমূলও তো যারা করে অধিকাংশ হিন্দু। কারণ এছাড়া এদের বলার কিছু নেই। হিংসা ছড়ানো ছাড়া, ঘৃণা ছড়ানো ছাড়া, ভুল ইনফরমেশন ছড়ানো ছাড়া, বিষ ছড়ানো ছাড়া এদের হাতে আর কোনো অস্ত্র নেই। সব অস্ত্র ফেল করে গেছে। একটাই অস্ত্র আছে, মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে, বিষ ছড়িয়ে, দাঙ্গা বাঁধিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করা। তারপর তো আবার EVM আছে, EVM এ ওখানে যে কি জালিয়াতি করবে কেউ জানে না। 1-2 মাস বাকি, পারবে এই চক্রান্ত সাকসেস করতে? মানে আমার ধারণা পারবে না। এই যে আপনাদের বক্তব্যগুলো তো কোটি কোটি মানুষ পাচ্ছে তো। আমি তো শুধু তোমাকে ক্যামেরায় বলছি না, আমি মাঠে মাঠে গিয়ে বক্তৃতা করি। আমার মনে হয় যে যদি তৃণমূল যদি ভালোভাবে প্রত্যেকটা বুথে বুথে পাহারা দিতে পারে, যাতে ভোটের জালিয়াতি না হয়, SIR এর যখন ফাইনাল লিস্ট বেরোবে তখন যদি তৃণমূল যদি দেখে যে বহু, তৃণমূলের নাম কেন বলছেন? কংগ্রেস, CPM, ISF সবাই, কিন্তু তারা তো কিছু করছে না। কংগ্রেস কিছুটা করছে, কংগ্রেসের প্রতি আমার একটা সিম্প্যাথি আছে। কংগ্রেস কিছুটা করছে, কিন্তু আর তো কেউ কিছু করছে না। আমার মনে, এই যে কংগ্রেস এবারে একলা চলোর যে নীতিটা এবার নিয়েছে, আমার মনে হয় এটা CPM নেতারা তো মিডিয়াতে গিয়ে খুবই ছিলেন। CPM এর কোনো চরিত্র নেই। এক সময় CPM এর চরিত্র ছিল, আমার অনেক ভালো ভালো CPM বন্ধু আছে, কিন্তু আজকে CPM এর যে, আমি মানুষের কথা বলছি না, CPM এর মধ্যে অনেক ভালো ভালো মানুষ আছে, আমি তাদের কথা বলছি না, কিন্তু পার্টি হিসেবে CPM একটা ব্যর্থ পার্টি। CPM একটা দিশাহীন রাজনীতি করছে। তারা জানে না তারা কি করছে। তারা মমতাকে হারানোর জন্য বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে। 19-এ 21-এ আব্বাসের সঙ্গে হাত মিলিয়েছে, এখন মানে সেলিম হুমায়ুনের সঙ্গে দেখা করছে। এর থেকে বড় দিশাহীন রাজনীতি আর কিছু হতে পারে না। আমি মানুষকে বলবো যে মানুষ যেন যেখানে যেখানে যে প্রার্থী তারা বিজেপিকে হারাতে পারবে তাকে ভোট দাও। আমি তৃণমূলের কথা বলছি না। যে প্রার্থী যে কেন্দ্রে বিজেপির মতো একটা ফ্যাসিস্ট ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে হারাতে পারবে সেই প্রার্থীকে ভোট দাও। স্যার, একেবারে শেষ বিষয়, এই যে রোজ রোজ মুসলিম দল গড়ে উঠছে মুসলমানদের উন্নতি করবে বলে, সেটা ISF হয়েছে, হুমায়ুনের দল হয়েছে, আরো একজন পীরজাদা, AIMIM আছে, প্রত্যেক দিন এদের উদ্দেশ্যে কি? এদের পেছনে আন্তর্জাতিক নানান রকম শক্তি আছে। আমি তো প্রমাণ দিতে পারবো না। তুমি যেটা রাজনৈতিক দল ধরো, ISF আছে, হুমায়ুনের দল আছে, হ্যাঁ, তোমার পীরজাদার দল আছে, হাজার দল আছে, দল উপদল। মুসলমানদের কি উপকার হবে? মুসলমানদের যদি উপকার হতো এতদিনে তো করতে পারতো। এতদিনে মুসলমানের কি, শোনো, আমি একটা, বাংলায় কি বিভাজন চলে? মুসলমানদের জন্য আলাদা, হিন্দুদের জন্য? না, এরা সুবিধে করতে পারবে না, কিন্তু এদের পেছনে ইন্ধন আছে, বুঝতে পারছো? এবং আমি যেটা তোমায় আগেও অনেকবার বলেছি, আজকে আবার বলছি, মুসলমানদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি হাত জোর করে প্রার্থনা করছি, আপনারা কোনো রকম উত্তেজনা, দাঙ্গা, হিংসা এসবের ফাঁদে পা দেবেন না। ওরা চাইছে যে মুসলমানরা উত্তেজিত হোক, দু একটা গণ্ডগোল হোক। মানে এই যে ধরো মন্দিরে গরুর মাংস ফেলে দিয়ে চলে গেছে মুসলমানরা, এইসব নিয়ে পশ্চিমবাংলায় বাদুড়িয়াতে দাঙ্গা হয়েছে। হ্যাঁ, আমাদের তো উদাহরণের অভাব নেই, অসংখ্য উদাহরণ। মন্দির ভেঙে বা মূর্তি ভেঙে সব বিজেপির লোকগুলো ধরা পড়ছে, মাথায় ফেজ টুপি পরে গিয়ে তারা ওখানে গেছে ভাঙতে, মূর্তি ভাঙতে, তারপর ধরা পড়ে গেছে। তারা বলছে আমার নাম নারায়ণ চন্দ্র দাস। বুঝতে পারছো? এই খেলাগুলো ওরা খেলে যাবে। এবং বাংলাদেশ থেকে ভোটের সময় ওই যে সীমান্তবর্তী অঞ্চলে যে জামাতিরা জিতেছে না, এটা খুব বাজে জিনিস। এই সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে চোরাপথে চোরাচালানিদের জন্য জিতেছে, বুঝলে? এই জিনিসগুলো মানুষকে বুঝতে হবে, কারণগুলো বুঝতে হবে।
বলছে তৃণমূল বা বাংলাদেশের জামাতকে সাপোর্ট দিয়ে জিতেছে। শোনো, শুভেন্দুর কথা কি কেউ সিরিয়াসলি আর নেয়? শুভেন্দুকে বিজেপি পছন্দ করে না। শুভেন্দুর কথা একদম জাস্ট মানে মানুষ উড়িয়ে দেবে। শুভেন্দুর কোনো বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু নেই। সে যে ভাষায় কথা বলে, যে নোংরা নোংরা কথা বলে, হ্যাঁ, তারপরে এই যে তোমার এই যে ভদ্রলোক বিকাশ রঞ্জন এমন সমস্ত ভাষা ব্যবহার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে গিয়ে যে তার যে ওকালতি ডিগ্রি আছে, তিনি যে সওয়ালটা করে এসছেন না, এটা আমি তো অবাক। আমাকে ইমেল করে আমেরিকা থেকে বলছে যে ওয়াও মমতা দি কিয়া সালাম উনকো। আমি তোমার ইমেল দেখাতে পারি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। উড়িষ্যা থেকে আমার এক লেখিকা বান্ধবী আছে, সে আমাকে বলছে যে মমতা ব্যানার্জি শি ইজ সাচ এ ফাইটার। মানে বলছে, সে তো বাংলা বলতে পারে না। গ্রামের কথা বললেন কিছুক্ষণ আগে, যে গ্রামের মানুষ বিভিন্ন প্রকল্পে উপকৃত, তাই তারা তৃণমূলকে চায় অনেকে। কিন্তু আপনি বলুন শহরের বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ, সেটা কলকাতার হতে পারে, অন্য শহরের হতে পারে, বা আমেরিকায়, শিক্ষিত মানুষ মমতাকে কিভাবে দেখে? শিক্ষিত মানুষের মধ্যে একটা খুব বড় শ্রেণী আছে যারা মমতাকে পছন্দ করে না। তারা মনে করে যে মমতা খুব নিচু ক্লাসের, বুঝতে পারছো? মমতা যেহেতু খুব পরিশীলিত ইংরেজি বলতে পারেন না, মমতা যেহেতু অত ফ্যাশনেবল পোশাক পরেন না, তাকে যেহেতু তিনি ঐশ্বরিয়া রাইয়ের মতন তাকে দেখতে নয়, হ্যাঁ, তিনি চটি পরে রাস্তা দিয়ে মাইলের পর মাইল হেঁটে যান এবং এক একটা বড় এক একটা প্রকল্প তৈরি করে চলে আসেন, যেগুলো আগে কোনো পার্টি কোনোদিনও করেনি গরিব মানুষের জন্যে, হ্যাঁ। এবং তার যে বিপুল জনপ্রিয়তা, তার যে মাটির সঙ্গে সবসময় কান পেতে তিনি আছেন, এই জিনিসগুলো এই তথাকথিত ভদ্রলোক বাঙালি শিক্ষিত সম্প্রদায় পছন্দ করে না। তারা মনে করে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। বুঝতে পারছো? কেন মনে করে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জন্যে যে কোটি কোটি গরিব মানুষের জন্য যে কাজগুলো করেছেন, তার খবর তারা রাখে না। আজকে একটু রাখছে। আমার এক দাদা আছে, সে বলছে যে আমি প্রণামের কার্ড করালাম, আমি তো জানতাম না এরকম একটা আছে। আমি বললাম যে দাদা, এরকম অসংখ্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, যেগুলোর খবর তোমরা রাখো না। একটু খবরগুলো রাখার চেষ্টা করো। সুতরাং যারা কোনো খবর রাখে না এবং যারা বিশেষ করে মিডিয়া এমনভাবে মানুষের মগজ ধোলাই করেছে যে মানুষ বুঝতে পারছে না যে হাওয়াটা কোন দিকে, এবং মানুষ জানে না যে বিজেপি আসলে কি। বিজেপি কিন্তু আর 5টা রাজনৈতিক দলের মতো একটা দল নয়। বিজেপি কিন্তু কংগ্রেস না, বিজেপি কিন্তু সিপিএম না, আপ নয়, হ্যাঁ। বিজেপি কিন্তু তৃণমূল না। বিজেপি হচ্ছে আরএসএস নামক হিটলারপন্থী হিংস্র ফ্যাসিস্ট শক্তির রাজনৈতিক ফ্রন্ট। তারা ভারতের সংবিধানে বিশ্বাস করে না, তারা ভারতের জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে না, তারা ভারতের জাতীয় পতাকায় বিশ্বাস করে না, তারা রবীন্দ্রনাথকে পছন্দ করে না, তারা নজরুল ইসলামের নাম কখনো শোনেনি, বা নাম হয়তো দু একজন শুনেছে কিন্তু তাকে পছন্দ করে না। তারা বাঙালির যেই উদারনৈতিক বিজ্ঞানপন্থী যে মনোভাব, আধুনিকতা, তাকে পছন্দ করে না। তারা বিজ্ঞানে বিশ্বাস করে না। জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা তাদের কাছে কোনো ধর্তব্যের মধ্যেই নয়। তারা একটা প্রাগৈতিহাসিক অন্ধকার গুহার বাসিন্দা। তারা বাঙালিকে আলোর থেকে পিছনে টেনে নিয়ে গিয়ে আবার সেই অন্ধকার গুহার মধ্যে ভরে দিতে চাইছে। আর বাঙালিরা চিরকাল চেয়ে এসছে যাতে অন্ধকার গুহা থেকে বেরিয়ে তারা আলোর দিকে তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলতে পারে। এইখানেই বাঙালির সঙ্গে আর 5টা জাতির প্রধান তফাৎ। যেখানে যেখানে শিক্ষার আলো পড়েছে সেখানে কিন্তু আমি তোমায় একটু আগে বলেছি, সেখানে কিন্তু ধর্মান্ধরা সুবিধে করতে পারেনি। বাংলা হচ্ছে সেই রকম একটা জায়গা। মমতার বিকল্প মুখ কি পশ্চিমবাংলায় কেউ আছে, বা মমতার বিকল্প কি শুভেন্দু? হাস্যকর কথা। আর হাসিও না ভাই, আর হাসিও না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে উচ্চতায় তিনি পৌঁছেছেন কেবলমাত্র গরিব মানুষের পাশে থেকে। সেটা শুভেন্দু অধিকারী ও নন্দীগ্রামের আন্দোলন করে উঠে এসেছে। আমি শুভেন্দু সম্পর্কে আমি কিছু বলতে চাই না। শুভেন্দু অধিকারী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, না, মিঠুন চক্রবর্তী একটা খুবই আমি বলবো তার কাজকর্ম খুব আমার কাছে ভীষণ। যে মিঠুন চক্রবর্তী মৃণাল সেনের ছবিতে মৃগয়াতে অভিনয় করে, হ্যাঁ, এবং সমস্ত নামকরা
চিত্র পরিচালকের সঙ্গে কাজ করেছেন, আমি বলিউডের কথা বলছি না, আমি বলিউড ট্র্যাশ, আমি বলছি যে ধরো বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতে কাজ করেছে, মৃণাল সেনের ছবিতে কাজ করেছেন, এই যে ভালো ভালো এরা তো উদারনৈতিক বাঙালির প্রতিনিধি, তাদের সঙ্গে কাজ করার পরে সে কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সে বিজেপিতে ঢুকেছে। দিলীপ ঘোষ কিন্তু অনেক ভালো। দিলীপ ঘোষ উল্টোপাল্টা কথা বলে, গরুর দুধের মধ্যে সোনা পাওয়া যায়, এসব মানে ওরা তো বিজ্ঞানে বিশ্বাস করে না, বিজ্ঞানটা বোঝে না। কিন্তু দিলীপ ঘোষ ব্যক্তিগত চরিত্রের দিক থেকে কিন্তু এদের মতন আমি বলবো। তার কারণ হচ্ছে দিলীপ ঘোষের একটা সিরিয়াস আরএসএস ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসছে না তাদের মধ্যে অনেক কিন্তু ভালো ভালো, যেমন ধরো আমার বাবা, আমার বাবা তো মুসলমান বিরোধী ছিলেন, মুসলমান বিদ্বেষী, সাংঘাতিক। আমি তখন বুঝতাম না। আমার ঘটি কাহিনী বইতে আমি লিখেছি আমি কিভাবে ছোট্ট বয়স থেকে মুসলমান বিদ্বেষী হয়ে গিয়েছিলাম, কারণ ওই আরএসএস, বুঝতে পারছো। কিন্তু ব্যক্তিগত চরিত্রের দিক থেকে মানুষটা খুব সৎ ছিল। অভিজিৎ গাঙ্গুলির আর কোনো বিশেষ কোনো রাজনৈতিক প্রভাব আছে বলে আমার মনে হয় না। একসময় ছিল, এখন তো তিনি অনেক ক্ষেত্রে তো তিনি বিজেপির সমালোচনা করছেন। মীনাক্ষী মুখার্জি না, মমতা ব্যানার্জির বিকল্প এই মুহূর্তে পশ্চিমবাংলায় কেউ নেই। একেবারেই না। মোহাম্মদ সেলিম তো হুমায়ুনের সঙ্গে মিটিং করেছে। মোহাম্মদ সেলিমের কোনো যেটুকু বা বিশ্বাসযোগ্যতা ছিল সেটাও গেছে। এই শোনো, এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীর সেরকম ক্ষমতা নেই। একেবারেই না। কিচ্ছু না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু মুখ্যমন্ত্রী না, এটা বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন জননেত্রী, বুঝতে পারছো। দুটোর মধ্যে আন্দোলন করে উঠেছে। মমতা ব্যানার্জিকে মেরে ফেলার জন্য কত চেষ্টা করেছে, তার মানে সীমা পরিসীমা নেই। কতবার তাকে মেরে ফেলার, খুন করার জন্য, শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি খুব কম বয়স থেকে দেখছি। আমি যখন সুন্দরবন হাজি দেশারত কলেজে পড়াতাম 4 বছর, সে 81 থেকে 85, সেই সময় মমতা ব্যানার্জি সেইখানে গিয়ে বক্তৃতা দিয়ে এসছেন। আমি নিজের চোখে দেখেছি, ওই কলেজে আমি তখন পড়াতাম। হ্যাঁ, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী, বুঝতে পারছো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীর্ঘ ইতিহাস, যে সংগ্রামের ইতিহাস, তার সঙ্গে এদের কারোর কোনো তুলনা হয়? অভিজিৎ গাঙ্গুলি কি কোনো সংগ্রামের জানে? এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনা হয় না। এই মুহূর্তে এইটা বলার জন্য আমায় তৃণমূল করতে হবে না ভাই। একজন বিচক্ষণ 24 ঘন্টার সর্বসময়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি মানুষের নাড়ির খোঁজ রাখেন পশ্চিমবাংলায়, এবং যিনি নাম করে করে পশ্চিমবাংলার প্রত্যেকটা বিডিওর নাম বলতে পারেন, বুঝতে পারছো। এটা অসাধারণ ক্ষমতা, কি স্মৃতিশক্তি, মানে চিন্তা করা যায় না। সুপ্রিম কোর্টে যে সওয়ালটা তিনি করে এসছেন, কেবলমাত্র ওই গদি মিডিয়া আর নেহাত যারা মমতা বিদ্বেষী, তারা ছাড়া প্রত্যেকটা লোক বলেছে যে এরকম আমরা হয়তো তৃণমূলকে সাপোর্ট করি না, কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা কোনোদিন এমএলএও হবেন না, এমপিও হবেন না, মন্ত্রীও হবেন না, তাও বিজেপির বিকল্প হিসেবে তৃণমূলের কেন? তৃণমূল না, বিজেপির বিকল্প হিসেবে তৃণমূল না, বিজেপির বিকল্প হিসেবে একটা অসাম্প্রদায়িক শক্তি গড়ে তুলতে হবে, দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা হাতে নিয়ে। এই মুহূর্তে আমাদের সামনে মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ নেই যিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ধরাশায়ী করতে পারেন, বুঝতে পারছো। দুটোর মধ্যে তফাৎ আছে। এর জন্য আমার তৃণমূল হতে হবে না। আজকে যদি তুমি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একজন কারুকে দেখাও, যে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছে এবং যে গরিব মানুষের পাশে থাকবে, আমি তার কথা ভাববো। কিন্তু এই মুহূর্তে সেরকম কেউ নেই।